সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? আজকে এনেছি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত মেডেল গল্পটি। আশা করি অনেকেই গল্পটি আগে শুনেছেন, বা যদি না শুনে থাকেন তাহলে চলুন শুরু করা যাক। কয়েক বছর পূর্বে এ ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগা গোড়াই মিথ্যা। আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতার দরুন হয়তো চোখের ভুল দেখে থাকবো, বা ওরকমই কিছু, কিন্তু আমার মন বলে তা নয়। ঘটনাটি মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেবার কোনো কারণ ঘটেনি। আমার তখনকারের অভিজ্ঞতা সত্যি, এখন যা ভাবছি তাই মিথ্যে। ঘটনাটি খুলে বলা দরকার। প্রসঙ্গক্রমে গোড়াতে এই কথা বলে রাখি যে গত 10 বছরের মধ্যে আমার শরীরে কোনো রোগ বালাই নেই। আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে, এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর 4 আগে সম্পূর্ণ সুস্থ ছিল। আমার স্কুল মাস্টারের জীবনে আশ্চর্য বা অস্বাভাবিক ধরনের কখনো কিছু দেখিনি। অন্য 5 জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়ে দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর। সে বছর বর্ষাকালে গরমের ছুটি কিছু পরেই একদিন ক্লাসে পড়াচ্ছি। এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে। আমার তা চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতেই অন্য একটি ছেলে বলে উঠল, স্যার, কামিক্ষে সুকির মেডেল ধরে কেড়ে নিচ্ছে। আমি বলে উঠলাম, কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে, আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, ওর মেডেল তুমি নিচ্ছিলে কেন কামিক্ষে? কামিক্ষে ওরফে কামাক্ষাচরণ মল্লিক নামে ছেলেটি বললে, নিচ্ছিলুম না স্যার, দেখতে চাইছিলুম। তাও দেবে না? ওর মেডেল ও যদি না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নাতিদীর্ঘ এক বৃত্তা দেবার পরে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলুম, কই, কি মেডেল দেখি? কোথায় পেলে মেডেল? ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছু সুধীর হয়তো 4র্থ স্থান বা ওই ধরনের সাফল্য লাভ করে ছোট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে, এবং সম্পূর্ণ স্বাভাবিক যে ছেড়ে সেটা ক্লাসে এনে 5 জনকে গর্ব করে দেখাতে চাইবে। এমনকি এই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে এবেলার জন্যে ছুটি চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছালো তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গে হাত পেতে নিল, কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলো। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাসের বাজে মেডেল নয়। মেডেলটা পুরনো, বড় ও ভারী চমৎকার গরম। মেডেলের গায়ে কি লেখা রয়েছে আদৌ অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না। ওপিট উল্টে দেখি
মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি। ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখার জন্য। তাদের ধমক দিয়ে বললুম, যাও বসো গে সব, ভিড় করো না এখানে। একটি ছেলেকে বললুম, কি লেখা আছে মেডেলের গায়ে পড়তো। ক্লাস 4-এর ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে, ক্রাইমিয়া, সেভাস্টোপোল, ভিক্টোরিয়া রেজিনা। আরও পিঠে সার্জেন্ট এবি পার্কিন্স, 6th গ্র্যান্ড গার্ডস, 1854 সাল। দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সেভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে গ্র্যান্ড গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়। ক্রাইমিয়া, সেভাস্টোপোল, চার্চ অব দি লাইট ব্রিগেড। কিন্তু কলকাতায় নীলমণি দাস লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে আসে? আমি সুধীরকে ডাকলাম, এদিকে এসো, এই মেডেল কোথায় পেয়েছো? এটা আমার স্যার। তোমার তো বুঝলুম, পেলে কোথায়? আমার দাদু দিয়েছে স্যার। তোমার দাদু কোথায় পেয়েছিলে জানো? হ্যাঁ স্যার জানি। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গেছিল। কিভাবে? আমাদের মদের দোকান ছিল কি না স্যার, মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে গিয়েছিল, আর নিয়ে যায়নি, দাদুর মুখে শুনেছি। হিসাব করে দেখলুম 86 বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স, সে যেই হোক, এ মেডেল পায়। তখন তার বয়স যদি 20 বছর হয়ে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মনে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশ যাব পূর্বেই ঠিক করে রেখেছিল। আমার এক গ্রাম সম্পর্কের জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলুম তাকে মেডেলটা দেখালে খুশিই হবেন খুব। সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলুম, সোমবারে ফেরত দেব বললুম। স্কুলের ছুটির পরে বাসা থেকে স্যুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলুম। দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা 5:30। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা চোখে বড় ভালো লাগছিল অনেক দিন কলকাতাবাসের পরে। তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলাম। এখানে প্রথমেই বলি, আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে নিয়ে আসতেন বারবার। আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরেই বিদেশে থাকে। পিসিমার মুখে শুনেছিলুম আজ দিন 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে বড়ই আনন্দ হলো। সন্ধ্যার পরে ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম। যাবার সময় স্যুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম, বৃন্দাবনকেও দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারে মাঠে পড়েছে। অনেকক্ষণ বসে রইলুম। সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু। বাদুড়ের দল বাসায় ফিরছে, কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গিয়েছে, অনেকটা উঁচু পাড়।
নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছা হলো। পাড়ের ধারে দাঁড়িয়ে নিচের জলের আবর্ত দেখছি। পাড়টা সেখানে অনেকখানি উঁচু, জল অনেক নিচে। অর্থাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠল। আমার লাফ দিয়ে পাড় থেকে জলে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছা করলো। দাঁড়াতে থাকতে থাকতে ইচ্ছে যেন ক্রমশ বেড়ে উঠল। লাফ, অথচ বর্ষার খরস্রোতা নদী, কুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি সাঁতার জানি না, গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছাটা কিছুতেই যেন সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সব সুখ চলে যাবে। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলাম। যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতা থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার পথে ওসব ইচ্ছে আর কিছুই নেই। আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলুম। কি অদ্ভুত! এরকম ইচ্ছে হওয়ার মানে কি? ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করছিলুম মনে পড়ল। এই ভাদ্র মাসের গরমে অত ধূমপান করা ঠিক হয়নি। তার উপর বাড়ি এসে 2-3 পেয়ালা চা খেয়েছি। এসবেই ওরকমটা হয়েছে হয়তো। নিশ্চয়ই তাই। বৃন্দাবনের বাড়ি গেলুম। বৃন্দাবনকে অনেক দিন পর দেখে সত্যি আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম। অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড় গরম আজ, কোথাও এতটুকু বাতাস নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বললে, চল ভাই, ছাদে গিয়ে বসে গল্প করি, তবুও একটু হাওয়া পাওয়া যাবে। তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন। তোদের বাড়িতেও খবর দেয়া হচ্ছে। দুজনে ছাদে উঠলাম। বাড়িটা দোতলা। ছাদের উপর একখানা মাত্র ঘর আছে। আমি জানতুম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকতেন। দোতলার ছাদে উঠে দেখলুম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভারী বাঁধা। বললুম, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি বৃন্দাবন? হ্যাঁ ভাই, কাকার ঘরটা মেরামত হবে। উত্তর দিকের দেওয়ালটা গা থেকে নোড়া ধরা ইটগুলো বার করা হচ্ছে। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকলো। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল। আমি ছাদে পায়চারি করতে লাগলুম। ছাদে কেউ নেই, অন্ধকার। যে দিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়াতে দেখি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাফ দিয়ে পড়ি না কেন? বেশ হবে, লাফ দেব। প্রায় দুর্দমনীয় ইচ্ছা হলো লাফ দেওয়ার। লাফ দেওয়াই ভালো, লাফ দিতেই হবে। দিলাম। এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে বলল, আয় ঘরের মধ্যে, মা চা পাঠিয়ে দিচ্ছে। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরও প্রায় আধ ঘন্টা কথা বলার পর নিচে থেকে চা ও খাবার এসে পৌঁছলো। আমার দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলাম। তারপর বৃন্দাবন খাবার কতদূর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে বড় গরম। আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো লাফ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধাও দিতে আসবে না। এটাই উপযুক্ত অবসর।
সঙ্গে সঙ্গে আমার মনের গভীরতলায় কে যেন বলছে, লাভ দিও না মূর্খ, লাভ দিও না, পড়ে চূর্ণ হয়ে যাবে। আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে। কতক্ষণ পরে জানি নে, এবং কিসে কি হলো তাও জানি নে। হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙলো। দেখি বৃন্দাবন আমার হাত ধরে টেনে তুলছে। এই এই কি সর্বনাশ! তুই লাফ দিয়ে পড়লি দেখলুম যেন। ভাগ্যিস বাসে পা বেঁধে গিয়েছে, তাই রক্ষে। কি হলো তোর? আমার মাথা যেন কেমন ঘুরছিল, গা ঝিমঝিম করছিল। বৃন্দাবনকে বললুম, আমি ভাই কিছুই জানি না তো। বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুইয়ে দিলে। সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কীরকম খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি, লাফ আমি ইচ্ছে করেই দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টাতে আমি লাফ দিয়েছি, সেই সময় কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলুম না। বিছানার শুয়ে বেশ সুস্থ বোধ করলুম। পাশ ফিরতেই হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকলো। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গিয়েছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালো। ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে দেখলে। রাত্রিনে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম। আমার বাড়িতে কেউ নেই বর্তমানে, একাই থাকি এক ঘরে। একটা জিনিস লক্ষ্য করছি, যখন বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি, তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলুম, তখন ভয়টা যেন বাড়ল। একা ঘরে কতবার এর আগে শুয়েছি, এমন ভয় হয়নি মনে কোনোদিনও। না, শরীরটা সত্যিই খারাপ। শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়ার খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আমার শিয়রের কাছে একটা বড় জানালা। জানালা দিয়ে বাড়ির পিছনে বন বাগান চোখে পড়ে। বেশ জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানালা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি না, ঘন্টাখানেক বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো আমার শিয়রের দিকে জানলাটায় কে যেন দাঁড়িয়ে, যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই ভীষণ ভয় হলো। অথচ কিসের যে ভয় তাও জানি না। এমন ভয় যে শিয়রের জানলার দিকে কিছুতেই তাকাতে পারলুম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গারদেতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই দেখতে পাবো। প্রাণপণে চোখ বুজে শুয়ে রইলাম। কিছুতেই চাইব না। ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে। কিসের পচা গন্ধ, যেন আয়োডিন, লিন্টন, মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, যার উপর বাড়িঘর পরিষ্কারের ভার সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল। কেন যেন মনের ভেতর বলছে, সে দেখো, তোমার মাথার শিয়রের জানলার দিকে চেয়ে দেখো না। ঘরের চারিধারে কিসের যেন একটা প্রভাব, কোনো অমঙ্গলজনক, হিংস্র, উগ্র, অশান্ত ধরনের ব্যাপার। ঠিক বলে বোঝানো যায় না। আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত। সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে। এমনকি সে দৌড়ের চৌকাঠ পার করে
অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নীরবতার মধ্যে ডুবিয়ে দিতে পারে। আমি চাইব না, কিছুতেই চাইব না শিওরের জানলার দিকে। কিন্তু যে প্রভাবই হোক, আমার ঘরের মধ্যে দেওয়ালের ওপিঠে তার অধিকার নেই। বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রামের অর্চনা করেছেন ঘরে। এর মধ্যে কারোর কিছু ঘটবে না। আমার মনে আবার এই কথাগুলো যেন বললে। অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয়। জানলার ধারে কি যেন শব্দ হলো, অদ্ভুত ধরনের শব্দটা। কে যেন জানলার গারদের উপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার। ভয়ে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে, একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি। হঠাৎ আমার মনে পড়ল, একটা ধারি বেজি অনেক দিন ধরে বাইরের দেওয়ালে কড়িকাঠের খোলে বাসা বেঁধে আছে। আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি। জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরছে, এ তারই শব্দ। কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো। উফ, ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন। শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণে যেন ভয় পায় মানুষ। পাশ ফিরে একবার ঘুমানোর চেষ্টা করলাম, অস্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরও কে এখানেই আছে। নিদ্রাহীন চোখে সে আমার উপর খড় দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ। বারবার ঘুম আসে, আবার তন্দ্রা ছুটে যায়। অমনি জেগে উঠি, কিন্তু চোখ চাইতে বিছানার উপর উঠে বসতে সাহস পায় না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গারদের উপর হতে শুনি, খুব মৃদু করাঘাতের শব্দ, যেন যেন শব্দটা বলছে, চেয়ে দেখো, পিছন ফিরে জানলার দিকে চেয়ে থাকো। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে। ভাদ্রের গুমোট গরম কিনা, দিনের আলো ফুটলে লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় গেল মিলিয়ে নিশ্চিত মনে বেলা 9টা পর্যন্ত ঘুমিয়ে দিলুম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল। এমন সময় একটা ঘটনা ঘটল। তখন আমি আর বিশেষ কোনো মূল্য দিইনি, কিন্তু পরে সব কথা মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলে মনে হয়েছিল। ও পাড়ার পথে আমার সেই মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা। তাকে দেখবার জন্য আমি মেডেলটা কাল রাত্রের সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমার দেখে তিনি বললেন, এই যে সুরেন, ভালো আছো? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তাই আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে। আমি তখন ছাদে পায়চারি করছি। যে গরম গিয়েছে বাবা কাল রাত্রে, তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না। ও লোকটি কে? খুব লম্বা বটে, যেন শিখ কি পাঞ্জাবিদের মতো লম্বা। তোমার বন্ধু বুঝি? বাঙালিদের মধ্যে এমন চেহারা, বেশ বেশ। আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম, আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রে? সে কি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আমার চেয়ে অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে লোক ছিল না বলছো? একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে? আমি হেসে বললুম, তা হবে জ্যাঠামশাই, চোখে কীরকম ঝাপসা দেখে থাকবেন, বয়স হয়েছে তো। আমার সঙ্গে কেউ ছিল না, তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া,
কী রকম আলো আঁধার দেখেছেন চোখে, অমন ভুল হয়? জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে বললেন, কি আশ্চর্য কাণ্ড, এতটা ভুল হবে চোখে? আম গাছের ওদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মতো লোক। তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে। তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে, তোমার মাথায় চেয়ে যেন 1 হাত লম্বা, তোমার একেবারে ঠিক পিছনে। তবে খুব ভালো দেখতে পেলুম না, অত দূর থেকে আর আদৌ অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো। এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটিকে। একেবারে এত ভুল হবে চোখে? জ্যাঠামশাইকে পুনরায় বুঝিয়ে বললুম, আমার সঙ্গে কাল কেউ ছিল না, আমি একাই ছিলাম। সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না। সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল। গত রাত্রের ভয়ের ব্যাপার দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের কাছেই মনে হলো যে বৃন্দাবনকেও সে কথা বলিনি। রাতের ট্রেনে কলকাতা ফিরব। বৃন্দাবনের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে স্যুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি। তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছনে ফিরে চাইলুম কি ভেবে। সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তার থেকে একটু পাশে আগাছা জঙ্গলের মধ্যে আধো অন্ধকারে একটা অদ্ভুত মূর্তি, খুব লম্বা। তার মাথায় ঘোড়ার বালামুচির সেই এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির মধ্যে বাঁধা। ছবিতে গোরা সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়, মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে। আমার কাছ থেকে প্রায় 10 গজ কি তারও কম দূরে। মরিয়ার মতো আর একটু এগিয়ে গেলুম। এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন। মূর্তি নড়ে না, যেন নিশ্চল পাথরের মূর্তি, কিন্তু বেশ স্পষ্ট দেখছি। 7-8 গজ মাত্র দূরে তখন মূর্তিটা। আর ঘোড়ার বালমুচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলুম। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ যেন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছিল। বোধ হয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতাম, কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো বেজায় ভারী হয়েছে, নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে। কিন্তু সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো। 2-3 জন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমিও ওদের ডাক দিলুম চিৎকার করে। ওরা ছুটে এলো। আমার ওখানে বনের মধ্যে দেখে খুব আশ্চর্য হয়ে বললে, এখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে, ও আপনি? কি হয়েছে আপনার? মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে। ভয় টয় পেলেন নাকি? বাউরি বাগান জায়গাটা ভালো না, সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায়। ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে, সেই আলোয় দেখলুম সেখানের সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকমও দাঁড়িয়ে। একজন বললে, কি দেখছিলেন ওখানে দাঁড়িয়ে বাবু? ওই সারা গাছটা? আর একজন বললে, গাছটায় ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে। চলে আসুন বাবু,
আমিও দেখলাম সারা গাছটাই বটে। মাথার দিকে পাতাগুলো ছেটে গাছটা দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডদের ঘোড়ার বালমুচির টুপি। লোকের চোখে কি ভুলই হয়। কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলেছিলাম ভেবে লজ্জা হলো মনে মনে। তিনি বৃদ্ধ লোক, তার চোখে ভুল তো হতেই পারে। আমারও যখন এই অবস্থা। ওরা আমার ভালো করে আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে। পরের দিন সুধীরের মেডেলটা ফেরত দিল। সুধীর বললে, আপনাকে একবার দাদু ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়িতে আসুন। সুধীরের দাদু বললেন, যাক, আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছিলেন দেশে, শুনলাম কি না। আপনার দেশের ঠিকানা জানতুম না, তাহলে একটা তার করে দিত। ও মেডেলটা আমার বাবাকে একজন গোঁড়া সৈনিক দিয়ে যায়। আমি তখন জন্মাইনি। বাঁধা দিয়েছিলেন আর উদ্ধার করতে পারেননি। বেজায় মাথায় আর গোয়ার ছিল লোকটা। ও মেডেলের বিপদ হচ্ছে, আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না। অনেক কাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে। সেই দিনই সন্ধ্যার সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদেহের পকেট থেকে মেডেল বেরোলো। আমি কলের পুতুলের মতো শুধু বললাম, ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টারবাবু, আমার নিজের ভগ্নিপতি, মিথ্যা কথা বলবো না। আজ 27-28 বছর আগের কথা। ওটা আরও 2-1 জন নিয়েছে, তখনই ফেরত দিয়ে গেছে। বলে রাতে ভয় পায়, গা ছমছম করে, কে যেন পেছনে ফলো করছে বলে মনে হয়। ও বাইরের লোকের সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়। তাই ভাবছিলাম একটা তার করে দেব। একটা কথা বলা দরকার। মাসখানেক আগে আমি আবার দেশে যাই। বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাতে ভয় পেয়েছিলাম, সেই সারা গাছটা কোথায় আমার আর চোখে পড়লো না। যে আম গাছটার ধারে সারা গাছটা দেখেছিলাম, সেখানে দিনমানে বেশ ভালো করে দেখেছি। কোথাও কোনো সার গাছ নেই, বা গাছ কেটে দিলে যে গুড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই। কোশমিনকালে সেখানে একটা বড় সার গাছ ছিল বলে মনেই হয় না জায়গাটা দেখে। আজকে আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কলমে রচিত মেডেল। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আবার আসছি ঠিক পরের সপ্তাহে আবার একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।